রঙের চুমুকে। সুপ্রদর্শক, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদের এই খুশিতে আরো দ্বিগুণভাবে উৎসাহিত করার জন্য এবং এই সুন্দর আয়োজনকে আরো দ্বিগুণভাবে সুন্দর করার জন্য আমরা চলে এসেছি আপনাদের পছন্দের একজন গেস্টকে নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আর্নিক। শুভ সকাল, কেমন আছেন? ঈদ মোবারক। শুভ সকাল, ঈদ মোবারক। ঈদের সকাল নিশ্চয়ই ভালো আছি। অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে আপু। এই ঈদের সময়টাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য আপনি আমাদের সেটে চলে এসেছেন। সো ঈদকে ঘিরে তো জানবো অনেক কথা, কিন্তু জানতে চাই ঈদের এই সময়টা আপনার জন্য কেমন যাচ্ছে? ঈদের ব্যাপারটা তো সবসময় বেশ আনন্দের হয়, কিন্তু ছোটবেলা থেকে আমার ঈদ যেরকম করে করা, ঈদের ভালো লাগার যেই জিনিসগুলো ছিল, বড় হতে হতে হয়তো বা জিনিসগুলো একটু মলিন হয়ে গেছে। তো এখন যেহেতু ঈদের সময়টা আসে, চেষ্টা করি ঘরের ভিতরে কিভাবে থাকা যায়, কিভাবে বের না হওয়া যায়, রেস্টটা একটু নেওয়া যায়, কারণ কাজের এত চাপ থাকে না পুরো সময়টাতে। সত্যি কথা বলতে ওটা না, আমার কাছে কেন জানি মনে হয় আমার ব্রেইনের মধ্যে ঈদ নিয়ে একটা খুব সুন্দর আইডিয়া ছিল, এন্ড ওই আইডিয়াটা যতদিন পর্যন্ত এক্সিকিউট না হয় ততদিন পর্যন্ত আমি দম নিতে চাই। কারণ আমি জানি সামনে কোনো একদিন হয়তো ওই স্বপ্নটাও পূরণ হবে, ঈদটাকে আমি যেভাবে দেখতে চাই বড় বয়সের। আচ্ছা, কিভাবে দেখতে চান এটা একটু জানতে চাই। সামহাও গত কিছু বছর ধরে আই থিঙ্ক আমরা কাজের ক্ষেত্রে থাকার কারণেও ওই মুহূর্তগুলো, ওই আন্তরিকতাগুলো কেমন যেন অনেক মলিন হয়ে গেছে। তো যতদিন পর্যন্ত আবার খুঁজে না পাই ততদিন পর্যন্ত থাকি না এভাবে। চমৎকার। ঈদকে ঘিরে তো আপু অনেক কাজের ব্যস্ততা ছিল, সো ঈদের আগে কি কি কাজ করা হয়েছে এবং কেমন ছিল সেই প্রেশারের সময়টা? খুব বেশি রাফ টাফ ছিল নাকি নর্মাল ক্যাজুয়াল? আমার দুটো প্রফেশন, একটা গান আর একটা হচ্ছে আমি ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনে কাজ করি। তো যার কারণে দেখা যায় গানের প্রেশার যদি কখনো না থাকে তখন আমার জবের একটা প্রেশার থাকে। আর যেহেতু এখন আমাদের মোটামুটি একটা অফ সিজন যাচ্ছে, গান নিয়ে অনেক বেশি দৌড়ঝাঁপ নেই, কিন্তু অন্য কাজ নিয়ে দৌড়ঝাঁপ আছে। বেশ হেকটিক একটা স্কেডিউলের মধ্যে দিয়েই আসলে গিয়েছি। আচ্ছা, তার মানে এখন একটু কিছুটা রিল্যাক্স টাইম যাচ্ছে এবং আমাদের সাথে আড্ডাতেও আসা হয়েছে। সো ডেফিনেটলি আপু, ছোটবেলার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে, যে এখনো মনে হয় যদি ছোটবেলায় ফেরত যে ওই কাজটা করতে পারতাম, ঈদের ওই সময়টাকে আরো ভালোভাবে এনজয় করতে পারতাম? আমার মনে হয় সবচেয়ে সুন্দর ঈদ কাটিয়েছে আমার ছোটবেলায় আমার নানুর সাথে। আমার নানু মারা যাওয়ার পর থেকে আমার কেন যেন জীবনে ওই আনন্দের ঈদটা আর কখনো আসেনি। তা আমি এখনো যখন ঈদের কথা ভাবি, আমার কাছে ওই পিকচারটা, ওটা একটা পারফেক্ট পিকচার ছিল, তো ওইটাকে আমি কখনো বিট করতে পারিনি। এবং আমি সারা জীবন হয়তো ওই সুন্দর স্মৃতিটা নিয়েই, ঈদের স্মৃতিটা নিয়েই থাকবো। আপু, ঈদের এই সময়টাতে আরো কথা হবে, আরো অনেক কিছু আমরা শুনবো আপনার কাছ থেকে, কিন্তু এখন একটু এই যে ঈদের আমেজে একটা গান শুনে নিতে চাই আপনার কণ্ঠে। কোন গানটি শুনছি আমরা? আচ্ছা, গত ঈদে আমি আমার একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট রিলিজ করেছি। গানটার নাম হচ্ছে করিনা টিকটক। ওকে, সাধারণত টিকটক নিয়ে কেউ গান বানায় না, আই এম দ্য ফার্স্ট ওয়ান যে কিনা টিকটক নিয়ে, টিকটক নামে লেখা যে করিনা টিকটক। হ্যাঁ, মানে টিকটক করার জন্য ডাকছে। এটা খুনসুটির গান। আমি দু লাইন শোনাচ্ছি খালি গলায়। প্লিজ। প্রেমপত্র চাই না আমি, চাই যে তোমার মন, কেমন কেমন লাগে আমার বন্ধু সারাক্ষণ, বেশি কথার টাইম নাই, আমি তোমাকে চাই চাই, কইরো না আর বক বক, আমি বৃষ্টি তুমি টক, চলো করিনা টিকটক জান, করিনা টিকটক, চলো করিনা টিকটক জান, করিনা টিকটক। ওয়াও, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপু, আপনি বরাবরই গান নিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন, একটু ভিন্নতা রাখেন আপনি, আপনার নিজস্বতা, গানের ভয়েসি, গায়কি সব কিছুতে আপনি একটু আলাদা প্যাটার্নে রাখতে চান। সো আপনার মধ্যে কোন ডিজাইন বা কোন বিশেষত্বটা রাখতে চান, যেটা থেকে আসলে দর্শকরা আপনাকে আইডেন্টি করে এবং আলাদাভাবে দেখে যে আর্নিক, আমি এই সঙ্গীত শিল্পীটাকে এই ওয়েতে পছন্দ করি? ছোটবেলা থেকে যখন গান শুরু করেছি, শিখেছি ক্লাসিক্যাল, তারপর ওটা অনেকদিন মডার্ন করেছি, তারপর আস্তে আস্তে সামনের দিকে এগোতে এগোতে মনে হলো যে আমি পপ জনরাটা খুব পছন্দ করি। তো আমি আসলে পপের জায়গাটাতে থাকতে চাই। বাংলাদেশে খুব কম এরকম আর্টিস্ট আমরা পেয়েছি পপের মধ্যে। একদম প্রথম দিককার সময় পিলু মমতাজ ম্যাডাম ছিলেন, তারপর আস্তে আস্তে কয়েকজন ছিলেন, কিন্তু পপের লিস্টে খুব বেশি আর্টিস্টের নাম কখনোই ছিল না। কারণ একটা সময়ে গিয়ে আমরা জগা খিচুড়ি করে ফেলি, কারণ আমরা সব রকমের গান, যারা আর্টিস্ট আছে তারা সব রকমের জনরা
এক্সপ্লোর করতে চাই। তো আমি এখন চেষ্টা করছি আমি যেন পপটাকে সুন্দর করে নিয়ে সামনের দিকে এগোই, এবং পপ মিউজিক ইন্টারন্যাশনালি যেরকম জায়গাটা করেছে, বাংলাদেশের মানুষের মনেও আসলে ওই জায়গাটা যেন আস্তে আস্তে করতে পারে। ইটস আ হার্ড টাস্ক, বাট আই এনজয় ইট। আপু, এই প্রজন্মেও তো অনেকে কাজ করছেন, গানের সাথে কাজ করছেন, আপনার পার্সোনালি কার গান খুব বেশি ভালো লাগে? প্রজন্ম মানে গান যেহেতু আছে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা সবাই গানের কম বেশি সবাই পছন্দ করে। তবে আমার প্রীতমের কাজ খুব পছন্দ। ওর কাজের একটা নতুনত্ব আছে, বাংলাদেশের মিউজিকটাকে একটা ইন্টারন্যাশনাল সাউন্ড ক্রিয়েট করে যেভাবে ও আমাদের পর্যন্ত দেয়, আমার কাছে মনে হয় ইটস ব্রিলিয়ান্ট। আমাদের আরো এরকম প্রীতমের মতো কম্পোজার প্রয়োজন, উই নিড দেম। আপু, এখন তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের একটা যুগও বলা যেতে পারে, সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং আমাদেরকে কাছে নতুন নতুন জিনিস উপহার দিচ্ছেন। সো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কাছে কি মনে হয় কোন কোন দিকগুলো আসলে বিবেচনা করে আসলে এই সেক্টরে আসা উচিত, বা এই সেক্টরে যারা আছেন তাদের জন্য কি বলার আছে আপনার? কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা না, আপনি টেলিভিশনে কাজ করেন অনেক বছর, আমিও করছি, আমরা কিন্তু অনেক আগে থেকেই কন্টেন্টটা ক্রিয়েট করে যাচ্ছি, কিন্তু আমাদের কন্টেন্টগুলোকে কখনো লেবেল করা হয়নি যে এটা কন্টেন্ট ক্রিয়েশন। আমার খুব খারাপ লাগে একটা জিনিস দেখতে, যে আমাদের দেশে যত ভালো কন্টেন্টই হোক না কেন, দিন শেষে প্রাধান্য পায় যে কন্টেন্টগুলো মিনিংলেস, এথিক্যাল না, নন এথিক্যাল, আনএথিক্যাল, এবং যেসব জিনিস আমি পজিটিভিটির বদলে নেগেটিভিটি বেশি ছড়াই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের মাথাটা আগে ঠিক করা দরকার যে আমি ভালো কাজ করব, আমি যা তা উঠায় আমি দেখাতে চাই না। যদি খারাপ কিছু হয় আমার চোখের সামনেও থাকে, আমার বুঝতে হবে আমি কতটুকু দেখাতে পারবো, কতটুকু পারবো না। আমরা টেলিভিশনে যখন কাজ করি, আমরা অন্যান্য মিডিয়ায়ও যখন কাজ করি, আমাদের কিন্তু একটা গাইডলাইন থাকে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত ওরকম স্পেসিফিক কোনো গাইডলাইন নেই। মেয়েটা আমাদেরকে যতটুকু দেয় আমরা এক্সপ্লিসিট দেখাতে পারবো, পারবো না, এতটুকু, এর বেশি না। যার কারণে মানুষ না অনেক নেগেটিভ জিনিসপত্রকে তুলে ধরে। যেই কন্টেন্ট বানাচ্ছে, ক্রিয়েশন যেটাই করুক না কেন, এভরিথিং ইজ বিউটিফুল অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান প্রেজেন্ট ইট ইন আ বিউটিফুল ওয়ে। নেগেটিভ জিনিসটাকে আমি মনে হয় যত বেশি কাটতে পারবো কারণ আমি যখন কন্টেন্ট বানাচ্ছি তখন আমি আমার জন্য কন্টেন্ট বানাচ্ছি না, এটা রয়ে যাচ্ছে, এটা আর্কাইভে থাকছে। 30 বছর পর, 25 বছর পর কেউ না কেউ সার্চ দিয়ে ওই জিনিসটা দেখছে। আজকে যে বাচ্চাটা ছোট, সেই বাচ্চাটা হয়তো দেখবে। আমি একটা জেনারেশনকে, কয়েকটা জেনারেশনকে ট্রমাটাইজ করার কোনো অধিকার আমার নাই। তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, এই জিনিসটা ইন দ্য লং রান আসলে কি হবে সেটা মাথায় রেখে কাজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। খুব দারুণ কথা বলেছেন আপু। আমরা খুব সিরিয়াস কথায় চলে যাচ্ছি, একটা গান না শুনলে আসলে এই সিরিয়াস টপিক থেকে বেরোতে পারবো না। সো একটু গান শুনতে চাই, কোন গানটি শুনছি আমরা? আমার সবচেয়ে জনপ্রিয় যে গানটা, না বলা ভালোবাসা, আরিফিন রুমির সাথে একটা ডুয়েট গান, এবং শফিক তুহিন লিখেছেন, সুর করেছেন আরিফিন রুমি নিজে। আমি ডুয়েট গান ছিল, নিজেই গাচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া, তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে মোনা এই হৃদয়ের শত আশা। বাহ, অসাধারণ অসাধারণ আপু। আপনি যেভাবে সুন্দর করে কথা বলেন, সুন্দর করে গান, এবং আপনি প্রফেশনেও যুক্ত আছেন, কন্টেন্ট ক্রিয়েশনেও আছেন, অনেক সেক্টর আপনি পারদর্শী। আপনি কি উপস্থাপন তো আসতে চান কিনা? আমি তো অনেক বছর আসলে উপস্থাপনা করেছি, এখন উপস্থাপনাটা অনেক বছর ধরে বন্ধ আছে আমার। কিন্তু যখন শুরুটা হয়, আমি প্যারালালি একটা শোতে গান করছি, আরেকটা শোতে উপস্থাপনা করছি, এরকম করে আমি প্রায় 5-6 বছর একটা জার্নি নেওয়ার পর একদিন হঠাৎ করে মনে হলো যে একটা বিশাল বড় মঞ্চ, তার সামনে 15,000-এর মতো মানুষ, এবং ওখানে আমি পোডিয়ামে দাঁড়িয়ে অন্য শিল্পীদের নাম নিচ্ছি এবং আমি তাদেরকে ডাকছি তারা যেন গান করে। হঠাৎ করে আমার মনে হলো যে আমি কি করছি, আমি তো এটার জন্য আসিনি, আমি তো গান করতে এসেছিলাম। তখন ওই দিন ওই পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন পর্যন্ত ওই জায়গাটা পর্যন্ত আমি যাব না, আমি শিল্পী হয়ে সবাইকে গান শোনাতে পারবো না, ততদিন পর্যন্ত পোডিয়ামে দাঁড়াবো না। তো যার কারণে উপস্থাপনাটা বন্ধ করা,
যদিও আমি শোনাচ্ছেন, এখন তো দর্শক আপনাকে পছন্দ করছে, জানে সঙ্গীত শিল্পী হিসেবে, এখন কি আসার চান্সেস আছে? আমার মনে হয় না। আমি বছরে 2-1টা প্রোগ্রাম অবশ্যই করি, আমার খুব পছন্দের। আমি ইংলিশের কিছু ইভেন্ট যেগুলো থাকে উপস্থাপনার 2-1টা করার চেষ্টা করি। আর আমার খুব প্রিয় একটা ইভেন্ট আছে, ঢাকা লিট ফেস্ট যখন হয়, সেটা আমি খুব ভালোবাসার জায়গা থেকে করি। এর বাইরে আমি উপস্থাপনায় আপাতত আমার মনে হয় না আমি থাকবো। আমি গানের মানুষ, গানে থাকতে পছন্দ করব। আচ্ছা আপু, এবার আপনাকে চটজলদি কোশ্চেন করব, চটজলদি অ্যান্সার দিতে হবে, শর্ট কোশ্চেন। ওকে, কুল। ওকে, আপনার প্রিয় খাবার? সব খাবার আমার খুব প্রিয়, তবে চিজ কেক আমার খুব পছন্দ। আচ্ছা, প্রিয় পোশাক? আমি ওয়েস্টার্নে কমফোর্টেবল। আচ্ছা, দেশ নাকি দেশের বাইরে, কোথায় ঘুরতে ভালো লাগে? সব জায়গায় ঘুরতেই ভালো লাগে। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? দুটাই। আচ্ছা, নিজেকে 10-এর মধ্যে কত মার্ক দেবেন? 10-এর মধ্যে 11। কেন? আমি অ্যামেজিং তাই। ওয়াও, খুব ভালো লাগলো। আচ্ছা, কখনো যদি এরকম কোনো একটা অপশন থাকে যে আপনি আপনার লাইফ থেকে ডিলিট করতে চান, কিংবা লাইফে এই কাজটা কখনোই করতে চান না, ভুলে যেতে চান, বা আবার হয় না একটা মিস্টেক করেছে আর লাইফে এই জিনিস আমি আর রিপিট করতে চাই না, এরকম কোনো ইনসিডেন্ট আছে কিনা? আমার লাইফে কোনো রিগ্রেট নাই। আই লাভ মাই লাইফ। আমি কোনো কিছু ডিলিট করতে চাই না, আমি অ্যাড করতে চাই। আমি প্রতিদিন অ্যাড করতে চাই। এটাও পরের কোশ্চেন ছিল যে কি অ্যাড করতে চাইবেন? আমি বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাই, যেগুলো আমি এখন এক্সপ্লোর করি না। আমি আকাশ থেকে লাফ দিইনি, আমি জানি না আকাশ থেকে লাফ দিলে কেমন লাগে। আমি সেটাও দেখতে চাই, অ্যাডভেঞ্চার করতে চাই। আবার খুব কোয়াইট কোনো একটা জায়গায় বসে থাকতে যেরকম পছন্দ করি, আকাশ থেকে লাফ দিলে কেমন ফিল করব, ভিতরে কিরকম হবে, ওটাও বুঝতে চাই। সো আমি লাইফ থেকে কোনো কিছু ডিলিট করতে চাই না। ইটস বিউটিফুল। আমি আমার লাইফে বারবার অ্যাড করতে চাই, প্রতিদিন অ্যাড করতে চাই। আচ্ছা, যদি কখনো এরকম চান্স আসে যে আপনি আপনার প্রফেশন চেঞ্জ করতে পারবেন গান ছাড়া, সো কোন প্রফেশনে যেতে চাইবেন? আমি কোথাও যেতে চাইবো না। আমাকে আবার যতবার পৃথিবীতে আমাকে অপশন দেওয়া হোক, আমি যেন প্রতিবার আমার গানকে ভীষণ রকমের আলিঙ্গন করে সারা জীবন পার করতে পারি। বাহ, চমৎকার। সো আপনার জায়গা থেকে কি মনে হয় আমাদের যে এখন যে জেনারেশন, আমরা যে ট্রেন্ডে ভাইরাল ওয়েতে ভাসছি, বা আমরা আসলে চাচ্ছি যে আমার গানটা ভাইরাল হোক বা দর্শক আমাকে চিনুক এইভাবে, এই ওয়েটা বা গানের ক্ষেত্রে এই ওয়েটা কতটুকু আসলে যৌক্তিক, বা কতটুকু গানের জন্য সুফল নাকি কুফল, বা গানের ইন ফিউচার ক্যারিয়ারের জন্য কতটা হুমকি স্বরূপ নাকি ভালোর দিকে যাচ্ছে, কি মনে হয় আপনার কাছে? প্রত্যেকটা গান আমরা যখন তৈরি করি তখন আমাদের মাথার মধ্যে থাকে এই গানটা আমরা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে চাই। আমাদের যেহেতু এখন অনেকগুলো অপশন আছে, আমরা গানটাকে প্রচার করার একটা সুন্দর সুযোগ পাই, এবং আমাদের মিডিয়া, জার্নালিস্টরা, আমাদের অনলাইনের যেই প্ল্যাটফর্মগুলো, সেগুলো একটা এক্সপোজার দেয়। তবে দিন শেষে আমার মনে হয় গানটা ভীষণ রকমের ভালোবাসার জিনিস, মানুষের মনে জায়গা করে নেওয়ার জিনিস। প্রোডাক্ট ভালো না হলে, গান ভালো না হলে সেটা ভাইরালও হবে না, সেটা মানুষ পর্যন্ত পৌঁছাবে না। আর যদি গানটা খুব ভালো হয়, যদি সেটার কোনো মিউজিক ভিডিও না থাকে, মানুষ পর্যন্ত যখন পৌঁছানোর 15 বছর 20 বছর পর হলেও ওটা পৌঁছে যাবে। সো সবাই কন্টেন্ট বানাচ্ছে, মিউজিক বানাচ্ছে, সবাই বানাতে থাকুক, যার যেটা ভাগ্যে থাকবে সেটা হয়ে যাবে। আমি জিনিসটাকে এইভাবেই দেখি। হুমকি স্বরূপ আমার কাছে একটা জিনিসই মনে হয়, তখন কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বলছিলাম, আপনি কোন অডিয়েন্সকে কেটার করবেন সেটা আপনার শিক্ষার উপর অনেকটুকু ডিপেন্ড করবে। আপনি কোন ভাষায় গান লিখবেন, কোন ধরনের সুরে আপনি সেই ভাষার ব্যবহার করবেন, এবং কাদের জন্য তৈরি করছেন। অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ দিয়ে ইদানিং গান হয়, আমার তখন একটু শ্রুতিকটু মনে হয়। তো আমার কাছে মনে হয় এই কয়েকটা জিনিস যদি একটু আমরা সাইডে রাখতে পারি, উই আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল মিউজিক্যাল জার্নি ইন বাংলাদেশ। বাংলাদেশের মিউজিক খুব সুন্দর হচ্ছে, আমরা অনেক দূর যাচ্ছি, ইনশাল্লাহ যাব। ওকে আপু, এই সময় আরেকটি গান শুনে নিতে চাই, কোন গানটি শুনবো? আমার আরও একটা খুব প্রিয় গান, আমার নিজেরই গান। গানটা টাইটেল হচ্ছে নীলিমা, কাজী শুভর সাথে ডুয়েট গান ছিল। অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর জানাতে, তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত রেখে হাতে, চলো না দুজন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি, বৃষ্টি ধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে আসি। অভিমানী ভালোবাসা
বাতাসে এই হাত রেখে হাতে। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। খুবই সুন্দর একটা সময় কাটলো, ঈদের এই আমেজটাকে আরো দ্বিগুণ করেছেন, আসলেই আপনি খুব দ্বিগুণ করেছেন। অনেক শুভকামনা রইলো আপু, ভালো থাকবেন, সব সময় দেখা হবে আবার এবং নতুন নতুন সুন্দর সুন্দর গান আপনার কাছ থেকে উপহার পেতে যাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার দর্শক শ্রোতা যারাই আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের গানগুলোর সাথে থাকবেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।